বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছেই বুঝতে চাইছি যে আজকে যে জায়গাটাতে সে বাংলাদেশ দাঁড়িয়েছে সেখানে দুটো বিষয় অনেক বেশি উচ্চারিত আলোচিত, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। দুটোই কি খুব বেশি বিলম্বিত হবার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, মানে বিলম্বিত হতে যাচ্ছে বাংলাদেশে? মিস্টার নিতাই রায়চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আমাদের যে চিন্তা বা সেটা হলো যে একটা ব্যবস্থা ছিল আগে, যে ব্যবস্থা ছিল একটা বিশৃঙ্খল পরিস্থিতির উপরে দেশটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছিল, এবং সমস্ত ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজ সংস্কৃতি, সব ক্ষেত্রে শিক্ষা সবই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সেই পর্যায়ে শেখ হাসিনা সরকারের পতন হলো একটা বিপ্লবী গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে। এই পতনটা ছিল অনিবার্য, এটা ছিল সেই সময়ের দাবি। এই পতনের জন্যে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে, অনেক লড়াই সংগ্রাম করে রাজপথে বিএনপি এবং আমাদের যে বিএনপির সাথে যে আমাদের জোটটা, যেটা বিরোধী দলীয় জোট, সমমনাবন্য রাজনৈতিক দল মিলে আমরা দীর্ঘ 16 বছর যাবত রাজপথে লড়াই সংগ্রাম করেছি। অনেক জীবন দিতে হয়েছে, অনেকে গুম খুন হয়েছে, লক্ষ লক্ষ মামলা, প্রায় 50 লাখের উপরে মামলা নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপরে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, অনিবার্যভাবেই সেই গণ অভ্যুত্থান হওয়ার পরে সেখানে পতন ঘটল হাসিনার। স্বাভাবিক পতন না, একটা ঠিক বিপ্লবী অভ্যুত্থানের মতন এই অভ্যুত্থানটা হলো। শেখ হাসিনা পালায় গেল, সমস্ত মেয়ররা পালিয়ে গেছে, সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়ে গেছে, উপজেলা পৌরসভা মেয়ররা পালিয়ে গেছে, উপজেলার চেয়ারম্যানরা পালিয়ে গেছে, জেলা পরিষদের চেয়ারম্যানরা পালিয়ে গেছে। ইভেন যে আমাদের সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র লয়ার তারা আসে না, হ্যাঁ, তারা কোথায় গেছে তারাই জানে। তারপরে বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা পালিয়ে গেছে, এবং এই সমস্ত অপকর্মের কারণে তাহলে দেশ একটা ডিজঅর্ডার অবস্থায় পৌঁছে গেছে, একটা ডিজঅর্ডার, বিশৃঙ্খল অবস্থা। এখন হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার, দিস ইজ দ্য মেন কোশ্চেন। আজকে সামবডি মাস্ট ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। এই সময় যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের ঐতিহাসিকভাবে সে সরকার এসছে, এটা হচ্ছে দ্যাট ওয়াজ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটির কারণেই সরকারের আবির্ভাব। এই সরকারের তাদের দায়িত্ব হচ্ছে যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি, দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক অবস্থা ফিরে আনা, একটা সুষ্ঠু নির্বাচনের মাঝ দিয়ে সেখানে গণতান্ত্রিক নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তো এইটা যখন হবে তখন একটা নতুন অবস্থা সৃষ্টি হবে। নির্বাচনের পরে নির্বাচিত সরকার যখন আসবে, পুরনোটা ভেঙে গেছে, নতুনের জন্ম হয়নি। এই জন্মকালীন যে যন্ত্রণার মাঝে আমরা আছি, এই যন্ত্রণাটা আমাদের ভোগ করতে হচ্ছে। সেই জন্যে আমাদের জোট থেকে, দল থেকে এটা সুস্পষ্টভাবে আমরা বারবার বলেছি যে আপনারা নির্বাচন যত দ্রুত সম্ভব, যেটা একেবারে যেটা প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনারা নির্বাচন দিয়ে দেন, তাহলে নির্বাচিত সরকার দেশটাকে অর্ডারে ফিরিয়ে আনতে পারবে। সেই নির্বাচনে, জনগণের ভোটে, সুষ্ঠু নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, যে ব্যক্তি আসুক, যে দলে আসুক, তাদের দায়িত্ব এসে দাঁড়াবে তখন দেশটাকে একটা শৃঙ্খলার মাঝে ফিরিয়ে আনা। এবং সেই অবস্থা করতে হলে নির্বাচনে একটা রোডম্যাপ দেন, আর প্রয়োজনীয় সংস্কারে যেগুলো বাকি থাকবে, অনেক সংস্কারই পার্লামেন্ট ছাড়া হবে না। যেমন সাংবিধানিক যে সংস্কারগুলো, যেমন এখানে প্রস্তাব এসছে সংস্কার কমিশন, বলছে সাংবিধানিক সংস্কার কমিশন, যেখানে 2টা হাউস হবে, আপার হাউস এবং পার্লামেন্ট। এটা আমাদেরও দাবি, আমাদের যে 31 দফা যে আমরা দিয়েছি সে সংস্কারের কথা বলা আছে। কিন্তু
সেখানে আরেকটা বলা হয়েছে যে নারীদের ক্ষেত্রে 100 জন মানে মহিলাকে ডাইরেক্ট সিটে তাদেরকে এমপি করা হবে, এ প্রস্তাব এসেছে। তাহলে এই সব তো সংবিধানে আমাদের তো সন্নিবেশিত না, ইনকর্পোরেটেড না। তাহলে এই জায়গায় আপনার এটা পার্লামেন্ট লাগবে, পার্লামেন্টে বিল প্লেস করতে হবে, সেই বিলটা পাস হবে, তারপর সেটা আইনে পরিণত হবে। তো এই ক্ষেত্রে এগুলো দরকার। এরকম বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যার প্রস্তাবগুলো হচ্ছে জন্য পার্লামেন্টে মানে এগুলো করবে। যেগুলো ওনারা করেছেন সেটাও পার্লামেন্টে মানে প্লেস করতে হবে, সেটাও নির্বাচিত পার্লামেন্ট করবে। এবং যেমন মানে এখানে যে সমস্ত অর্ডিন্যান্স দিয়ে যে সমস্ত মানে কাজগুলো হচ্ছে, এটারও বৈধতা দিয়ে হবে পার্লামেন্টে। এখানে কোনো মানে গ্যাপ নেই আমাদের মধ্যে, শুধু মানে নির্বাচনটা দ্রুত দেওয়া। তাহলে পর দেশটা তো সবার, রাজনীতি তো আমাদের দেশের জন্য, দেশ জাতি জনগণ এদের জন্যে। এই দেশের এবং জনগণের যদি মঙ্গল করতে হয় তাহলে আমরা নির্বাচনের বিকল্প কিছু দেখি না। যত দ্রুত হবে সেটাই ভালো। নির্বাচন যদি 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে তবুও ভালো, কারণ নির্বাচন আমরা সর্বোচ্চ বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত, অ্যাটলিস্ট নির্বাচন দিতে হবে। তাহলে দিলে হবে কি যে আমরা দেশটাকে দ্রুত আনতে পারবো, সবাই তার রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারবো। রাজনৈতিক দায়িত্ববোধ থেকে, কর্তব্য পালনের ক্ষেত্রে আমাদের সেই জায়গায় যেতে হবে। এটা হলো আমাদের বক্তব্য। এখানে কোনো মানে গ্যাপ সৃষ্টি হবে এটা আমি মনে করি না। আমার মনে হয় সেই জায়গা আলোচনার মাধ্যমে, এই সরকারকে তো আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, সমর্থন আমরা তো এখানে কোনো মানে বৈরিতা নাই। সবৈরী এবং অবৈরী একটা দুটো কথা আছে। এটা আমাদের যে কন্ট্রাডিকশনটা তাদের মধ্যে যে কেউ মনে করতে পারে এই কন্ট্রাডিকশন হলো নিজেদের যে কন্ট্রাডিকশন। মানে আমরা জানি যে হু আর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড হু আর আওয়ার এনিমিস, উই আর টু ইউনাইট আওয়ার রিয়েল ফ্রেন্ডস, উই আর টু মানে ইন অর্ডার টু অ্যাটাক আওয়ার রিয়েল এনিমিস। তো রিয়েল এনিমিস হচ্ছে যে পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদ, শেখ হাসিনার সরকার, এরাই হচ্ছে দেশের ধ্বংসকারী। তাদের বিরুদ্ধেই তো আমাদের এই অভ্যুত্থানটা হলো। ছাত্র জনতার অনেক জীবন দিতে হয়েছে, অনেক মানে রাইফেলের সামনে বুক পেতে দাঁড়িয়েছে আমাদের মানে তরুণ ছেলেমেয়েরা। এটাকে আমরা ছোট করে দেখছি না। হ্যাঁ, এইটা হলো আমাদের মূল বক্তব্য। জি, আন্তরিক আপনার কাছে মিস্টার সাইফুল হক। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয়ভাজন নিতা রায় চৌধুরী, তার সঙ্গে আমার অনেক দিন পরে এ ধরনের কোনো প্রোগ্রামে আজকে আমরা একসাথে আছি। দর্শক শ্রোতা যারা দেখছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনি প্রশ্নটা যেটা করছিলেন, নাগরিক হিসাবে এরকম একটা উৎকণ্ঠা আমি নানা জায়গাতে লক্ষ্য করেছি, যে নানা কারণে নানা ইস্যুকে সামনে এনে সংস্কার বা নির্বাচন এটা প্রলম্বিত হবার বা দীর্ঘায়িত হবার একটা ঝুঁকির জায়গায় আমরা যাচ্ছি কিনা। সংকটটা কথাটা এভাবে আসতো না, বিশেষ করে আমাদের ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণজাগরণ গণ অভ্যুত্থানের আজকে 6 মাস আজকে সম্পন্ন হলো। আমি আমাদের বীর শহীদদের, ছাত্র শ্রমিক জনতার, এবং আমাদের দলের 2 জন শহীদ হয়েছেন, অসংখ্য আহত হয়েছেন, সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, গভীর সম্মান জানাই। সরকার আমি মনে করি গুরুত্বপূর্ণ অভ্যুত্থানের পরে 3-4টা কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে পতিত ফ্যাসিস্ট রেজিম যারা এটাকে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচারের যে আয়োজন, বিচারের সেটা শুরু করা। এটা একটা জাতীয় দায়, একটা জাতীয় কর্তব্য, যেটা আইসিটি ট্রাইব্যুনাল বা নানাভাবে যে কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজ ছিল মানুষকে স্বস্তি দেওয়া, বাজার নিয়ন্ত্রণ করা এবং জানমালের যে স্বস্তি এবং মানুষের যে নিরাপত্তা বোধের জায়গাটা। দুর্ভাগ্যজনকভাবে দুটোর ক্ষেত্রে ট্র্যাক রেকর্ডটা খুব ভালো যাচ্ছে না। মানুষের মধ্যে কিন্তু এটা উদ্বেগ, উৎকণ্ঠাটা কিন্তু আমি দেখছি। 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ ছিল সরকারের জন্য যে আমরা প্রয়োজনীয় যেটা রূপান্তর বলি, সংস্কার বলি, পরিবর্তন বলি, সেটা সম্পন্ন করে আমরা যথাসম্ভব যৌক্তিক সময়, অর্থটাকে যৌক্তিক সময় মানে আমার কাজগুলো কী কী, আমার কাজের উপরে নির্ভর করবে 2 মাস লাগবে, 4 মাস লাগবে না 6 মাস লাগবে, সেদিক থেকে আমি মনে করি যে ইতিমধ্যেই প্রস্তুতি যেটা সম্পন্ন হয়েছে, সরকারের রাজনৈতিক যদি সদিচ্ছা কাজ করে আগামী 4-5-6 মাসের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। কিন্তু কথাটা কেন বললাম যে ইতিমধ্যে সংস্কার কমিশন তার গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো দিয়েছেন। 8 তারিখে আমরা শুনতে পাচ্ছি বাকি তারা পূর্ণাঙ্গ রিপোর্ট তারা জমা দেবেন
এবং ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করবেন। যদি তাই হয় তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যে দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কোথায় আমরা ঐক্যমত, সরকার দাঁড়াবে কোথায়, আমরা কোথায় দাঁড়াবো, ন্যূনতম ঐক্যমতের জায়গাটা আমাদের যেখানে আমরা সবাই একমত হতে পারি। তো এটা তো কোনো এখানে জবরদস্তির কোনো প্রশ্ন বা কোনো সুযোগ নেই। তাহলে আপনি এখানে 1 থেকে 1.5 মাসের প্রশ্ন। নির্বাচন কমিশন আর্লি জানুয়ারি তারা খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে তারা ডিক্লেয়ার করেছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। তারা যদি কাজটাকে একটু জোরদার করেন, ত্বরান্বিত করেন, 3 থেকে সর্বোচ্চ 4 মাসের মধ্যে সমগ্র প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। তার অর্থ কি, মে জুন মাসের ভেতরেই সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে বাদবাকি প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুলিশ প্রশাসন এখনও পুরো মাত্রায় অনেক ক্ষেত্রে দায়িত্বে আসেনি, সেটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং সরকারি প্রশাসন, পুলিশ যারা নির্বাচনের সঙ্গে যুক্ত, আমি এটাও মনে করি এই মানুষগুলো তো চাঁদের দেশ থেকে আসবে না। মানুষ এখন যারা দায়িত্বের মধ্যে আছেন, আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, যাচাই বাছাই করে তুলনামূলকভাবে সৎ, যোগ্য, বিশ্বাসযোগ্য যারা এবং দক্ষ, এই মানুষগুলোকে যদি যুক্ত করে করতে পারেন, আমি মনে করি সেদিক থেকে নির্বাচন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের মধ্যেই এটা করা সম্ভব। এবং মানুষ ইতিমধ্যেই অনেকে বলার চেষ্টা করছেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন কেন। আরে বাবা, 16 বছর ধরে মানুষ এরকম একটা নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। 16 বছর এদেশের মানুষ একদিনের রাজা। তার কাছে গণতন্ত্র হচ্ছে তিনি 5 বছর পর পর তিনি ভোটটা দিতে পারলেন কিনা, পছন্দের দল বা মার্কায় তিনি ভোট দিচ্ছেন কিনা, এটা তার কাছে। এমপি সাহেব হলে, মন্ত্রী হওয়ার পরে তিনি আর খবর রাখেন না কী করলেন, কিন্তু ভোট দিতে না পারার যে হিউমিলিয়েশন, তার যে অবমাননা বোধ, এটা কিন্তু প্রচণ্ড। এটা ফলে নাগরিক হিসেবে তারা কিন্তু তাকিয়ে আছে কত দ্রুত সম্ভব। আরেকটা যেটা একটু নিতাইদা একটু বলবার চেষ্টা করলেন, আমি যেটা যোগ করতে চাই, দেশের এখন সামগ্রিক যে পরিস্থিতি, এক ধরনের আধা নৈরাজ্যিক একটা পরিস্থিতি চলছে। আর রাজনৈতিক দল, মানুষ কিন্তু সরকারকে সহ্য করছে। কেন করছে? যেটা আমরা সমর্থন দিয়েছি অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটা তো আমাদের সরকার। সে কারণের জন্য মনের মধ্যে অনেক কষ্ট রেখে, যন্ত্রণা রেখে, অনেক বেদনাবোধ রেখে, অনেক ক্ষোভের জায়গাটা রেখে সরকার যেন ব্যর্থ না হয়, সরকার যেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তাদেরকে যেন বিদায় দিতে না হয়, এই জন্য আমরা সরকারকে সমর্থন করছি। মানুষ সহ্য করছে যে সরকার কত দ্রুত সম্ভব একটা স্বস্তির জায়গাটা আসবে। কারণ একটা অনির্বাচিত সরকার অনিশ্চিতকালের জন্য তারা যদি ক্ষমতায় থাকেন, সরকারের জন্য বিপজ্জনক, দেশ, জনগণ এবং দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। কারণ হচ্ছে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তার যেটা পপুলার ম্যান্ডেট থাকে, স্টেট তো একটা পলিটিক্যাল অ্যাপারেটাস। সুতরাং এখানে লিড করবে কারা? ইট ইজ দ্য পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল লিডারশিপ। সেই পলিটিক্যাল লিডারশিপ তারা তাদের ম্যান্ডেট কি, তারা ইলেকশনে যাবেন, পপুলার ম্যান্ডেট তারা চাইবেন, যে দল যাদেরকে মানুষ ভোট দেয় তারা কেন আসবেন। তাতে দুটো প্রশ্ন, সরকার এখন সামাল দিতে পারছে না কেন? মানুষ মনে করছে খুবই দুর্বল সরকার এখন ক্ষমতায় আছে। সরকারকে যে অথরিটি মানুষ দেখতে চায়, পলিটিক্যাল অথরিটি, তাদের এক ধরনের মোরাল বা ইথিক্যাল একটা অথরিটি তাদের আছে বা আমরা তাদেরকে দিয়েছি বিকজ অফ আপরাইজিং, তাদেরকে আমরা দিয়েছি। কিন্তু রাষ্ট্র চালানো এটা তো শুধুমাত্র মানে একটা পাড়ার ক্লাব চালানোর প্রশ্ন না। এখানে আপনার অনেকগুলো যেটা অ্যাপারেন্টলি মানে জনপ্রিয় নাও হতে পারে, অনেকগুলো কঠিন, অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রয়োজন হয়, আশু মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এই জায়গাগুলোতে যে আমরা দেখছি সরকার তারা কিন্তু উপযুক্তভাবে তাদের আন্তরিকতা আমি প্রশ্ন করব না, তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং দূরদর্শিতার নিশ্চয়ই বড় দাগের ঘাটতিটা আছে। আমি তো দেখছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার, আমি আগে বলতাম এটা আওয়ামী লীগের দুঃশাসনের সময়, এখনও দেখছি ব্যুরোক্র্যাটদের একটা সরকার, ছাত্র তরুণরা তারা একটা প্যারালেল গভর্নমেন্ট তারা এখানে চালানোর তাদের দিক থেকে এক ধরনের চেষ্টা। আবার সরকারের মধ্যেও আবার দেখি বহুমাত্রিক সমন্বয়হীনতা আছে। আমি দেখছি যে তাদের এক একজনের বক্তব্য, এক এক ধরনের বক্তব্যের জায়গাটা আছে, মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সেজন্য বলেছি যত দ্রুত সম্ভব উপদেষ্টা পরিষদও বিভক্ত বলে এবং প্রতিনিয়ত গণমাধ্যম প্রকাশ করছে উপদেষ্টা পরিষদের মধ্যে নানা প্রশ্নে দ্বিমত আছে, বিভক্তি আছে। এগুলো পাবলিকলি আসবে কেন? এটা তো আপনি ইনডোরের আলোচনা, যখন এটা পাবলিকলি আসে তখন মানুষের কিন্তু সরকারের প্রতি এক ধরনের আস্থাহীনতা জায়গা তৈরি হয়, একটা নেতিবাচক বোধ তাকে কিন্তু আক্রান্ত করে। তো সে জায়গাটা তার মানে বাস্তবে সদিচ্ছাটা একমাত্র গুরুত্বপূর্ণ না,
এর সঙ্গে দক্ষতা, যোগ্যতা। আর একটা প্রবলেম কোথায় হচ্ছে, প্রধান স্টেক হোল্ডার কারা, রাজনৈতিক দলগুলো, সমাজের গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের সাথে আমার মনে হয়েছে সচেতন বা অবচেতনভাবে এক ধরনের দূরত্ব সরকার কিন্তু বজায় রেখে তারা কিন্তু চলছেন। তার অর্থ কী? তার মানে কি, এবং সাম্প্রতিককালে যদি এটা বোঝা যায় যে ছাত্ররা তারা যে দল করতে তারা যে যাচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের একটা অংশ, অথবা যদি ম্যাক্রো লেভেলে বলি, উপদেষ্টা পরিষদের এক ধরনের ইন্ধনের পিছনে কাজ করছে কিনা, এটা মানুষের মধ্যে গভীর একটা সন্দেহ এটা কিন্তু দেখা দিয়েছে। এবং এটা সন্দেহ বললে কম বলা হবে, তাদের নানা আচরণে, কথাবার্তা, কারণ তারা সরকারের মধ্যে আছেন, আবার তারা একটা দল করবার জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় বাতাবরণ, প্রশাসনিক, রাজনৈতিক, আর্থিক, গোটা প্রশাসনকে এক ধরনের রাজনৈতিক দল গড়ে তোলবার পেছনে তাকে যুক্ত করা হচ্ছে। এটা হচ্ছে পাবলিকের মানে একেবারে ধারণা এবং পারসেপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতির ক্ষেত্রে। এটা যদি এটা মনে হয়, তার মানে কি চরিত্রের দিক থেকে তো সরকার তো একটা দল নিরপেক্ষ, তারা একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, ইডিওলজি কোনো অংশের কাছে তাদের দায়বদ্ধতা নেই। তাদের দায়বদ্ধতা জনগণের কাছে, সমস্ত অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলের কাছে। যদি বোঝা যায় যে সবাইকে আপনি বিরূপ করে, আপনি অ্যান্টাগনাইজ করে আপনার বিশেষ মহলকে আপনি সুবিধা দেওয়ার চেষ্টা করছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে, তাহলে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে। যদি এটা চলতে থাকে, আগামীতে আরও বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করা যাবে কিনা, এটা নিয়েও কিন্তু আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু রাজনৈতিক দল, জনগণের বড় অংশের জায়গা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হবে। আমরা এরকম জায়গায় যেতে চাই না বলে সেজন্য আমরা সরকারকে সমালোচনা করি। একজন উপদেষ্টা আমাকে বলেছিলেন যে সমালোচনা করবেন ভালো, কিন্তু একটু মায়া নিয়ে করেন। আমরা আসলে সরকারকে মায়া নিয়ে সমালোচনা করছি, যেটা আমাদের সমর্থিত সরকার। আমরা চাই না যে এই সরকার ব্যর্থ হোক, বিপর্যয়ের মধ্যে পড়ুক। সরকার বিপর্যয়ে পড়লে আমরাও খানিকটা বিপর্যয়ের কিন্তু তার ভাগিদার কিন্তু আমরাও হব। সুতরাং এই ব্যাপারে দায়টা কিন্তু আমাদেরও খানিকটা আছে। এই জন্য আমি সরকারকে বলবো, ইলেকশন গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং নির্বাচন, এটা কোনো পরস্পর বিরোধী কোনো বিষয় না। এটি 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে সংস্কার এজেন্ডাটা আমরা হাজির করিনি। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আরও 8-10 বছর আগে, গণতন্ত্র মঞ্চ 2.5-3 বছর আগে, আর বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সকল বিরোধী দল আমরা কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে 31 দফা দিয়েছে। তার মানে কি, আমরা বলেছি পুরোনো জমানায় কেউ ফিরতে চায় না। তাহলে যে রাষ্ট্র, যে সংবিধান, সরকার একটা দল, একটা ব্যক্তিকে এরকম চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, আমরা সে ব্যবস্থার গুণগত একটা গণতান্ত্রিক উত্তরণ চেয়েছি, সেজন্য ব্যক্তির দফা দিয়েছে। তার মানে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। এই সরকার যদি কোনো কিছু নাও করে, তারপরও ভবিষ্যতে যারা সরকারে আসবেন বা এখন যারা আন্দোলনে ছিলেন, তাদের যদি ইলেকটেড পার্লামেন্ট আসে, তারা যদি সরকার গঠন করেন, সুতরাং তাদের কিছু এগুলো তাদের কিন্তু দায়। এটা এই সমস্ত গুরুত্বপূর্ণ রিফর্মগুলো করে বাংলাদেশকে, আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, নতুনভাবে আমরা 71-এর চেতনা এবার 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে নতুনভাবে এটা ব্যক্ত হয়েছে, তাকে ধারণ করে বাংলাদেশকে আমরা এগোতে চাই। সেজন্য বলতে চাই, নির্বাচনের কোনো বিকল্পটা নাই। আরেকটা গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনালি আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের শরিকদেরকে একটা ইলেকটেড গভর্নমেন্ট, কারণ এখনও অভ্যুত্থানের বিরুদ্ধে ভারত থেকে শুরু করে অনেক শক্তি তারা কিন্তু ক্রিয়াশীল। একটা ইলেকটেড গভর্নমেন্ট যত ভালোভাবে মানুষকে আস্থা নিয়ে তাদেরকে ডিল করতে পারবেন, একটা আনইলেক্টেড গভর্নমেন্টের পক্ষে ইনডিফিনিট পিরিয়ড এটা করা সম্ভব না। সেজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদি বিদায় নিতে পারেন, সরকারকে আমি কিন্তু A++ দিতে আমি দ্বিধা করব না। থ্যাংক ইউ অ্যাডভোকেট নিতাই চৌধুরী। আমার যে প্রশ্নটা আপনার কাছে ছিল, সেটা উনি কিছুটা অ্যান্সার করেছেন। সেটা হচ্ছে যে এত সমর্থন সকল রাজনৈতিক দলের, সকল নাগরিকদের সমর্থন থাকবার পরেও কেন আজকে এই জায়গায় সরকার এসে উপনীত হলো, যাদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে, বিতর্ক করতেছে, অনেকগুলো কোশ্চেন রেজ করলেন মিস্টার সাইফুল হক, আপনি কি মনে করেন? এটা হচ্ছে এই দেশে যখন রাজনীতি না থাকে, শূন্যতা যখন সৃষ্টি হয়, তখন ষড়যন্ত্র নানা দিক দিয়ে পেয়ে বসে। এখন রাজনীতি একটা প্রক্রিয়ার মাঝে যায়, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা অনুযায়ী একটা রাজনৈতিক দল গড়ে ওঠে, এবং জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একদল সচেতন মানে অগ্রগামী মানুষ, তারা যখন একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দেন, তখন এক একজনের এক এক ধরনের মানে কর্মসূচি থাকে। কিন্তু সেই সব কর্মসূচি নিয়েই একটা জায়গায় এসে আমরা দাঁড়াইছি, সেটা হলো এই যে ভিন্নতা আছে,
আজকে অবভিয়াসলি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে কর্মসূচি, বিএনপির কর্মসূচি বা ওই যে জুনায়েদ সাকির ওনার মানে দলের কর্মসূচি, হ্যাঁ, বা নাগরিক ঐক্যের কর্মসূচি ভিন্নতা আছে। কিন্তু একটা জায়গায় আমরা মৌলিক জায়গা, সেটা হলো যে আমাদের দেশে 16 বছর যাবত এখানে গণতন্ত্র ছিল না। তো গণতন্ত্রবিহীন একটা দেশে মানে যে ধরনের মানে ফ্যাসিজম উঠতে পারে, অভ্যুত্থান হয়, উদয় হয়, সেই ধরনের একটা নিকৃষ্ট ফ্যাসিবাদী সরকার সে সব কিছুকে ধ্বংস করেছে অবলীলাক্রমে, এবং সেখানে টোটাল রাষ্ট্রযন্ত্রটাই তার কক্ষিগত হয়েছিল, বিচার ব্যবস্থা সহ। এখন এইখানে আমাদের মূল যে এই আন্দোলন সংগ্রামের মূল বিষয়টা ছিল গণতন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল গণতন্ত্র। তো সেই গণতন্ত্রের জন্য যেটা সাইফুল ভাই বললেন যে যে মানে অপেক্ষা আমরা করছিলাম, এখন সেই জায়গায় খুব একটা উৎসাহব্যঞ্জক কোনো মানে ইয়ে পাওয়া যায়। অনেক আগে আমরা বলেছিলাম আপনারা রোড ম্যাপ দেন, যেটা সংস্কার এটা 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 চলতেই থাকবে। রাষ্ট্রের যে উনি একটা কথা বললেন, আমরা কি পরিবর্তন চাই না আমরা রূপান্তর চাই, এটা তো রাজনীতিবিদরাই সিদ্ধান্ত নেবে। পরিবর্তন হচ্ছে একটা জায়গাতে পরিবর্তন হচ্ছে, আর মানে যেমন এখানে খানা ছিল, ডোবা ছিল, এখানে মানে ভরাট হয়েছে, এখানে বিল্ডিং হয়েছে দোতলা, এটা পরিবর্তন। আর রূপান্তর হচ্ছে একটা লিনিয়ার এক্সপ্রেশন। এই রূপান্তরটা হচ্ছে না, পরিবর্তনটা লিনিয়ার এক্সপ্রেশন, রূপান্তরটা হচ্ছে টোটাল ব্যবস্থাটাকে পাল্টে দেওয়া। উৎপাদন সম্পর্ক, বন্টন ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং মানে নির্বাচন ব্যবস্থা সব কিছুকে পাল্টে একটা নতুন ধরনের রূপান্তর, সেটাই কিন্তু কমিটমেন্ট। এখন এই অভ্যুত্থানের পরেই এরকম কথা বলেছেন যে আমরা রাষ্ট্রের রূপান্তর চাই। তো রাষ্ট্রের রূপান্তর যে চাই, এই রাষ্ট্রের রূপান্তরের জন্য আমরাও দীর্ঘদিন মানে আমরা আজকের রাজনীতি, এর পুরনো রাজনীতিতে আমরা ওই কথাটাই বলতাম। তো সেই জন্যে আমার বক্তব্য হচ্ছে যে এই যে এখন রাজনীতির যে একটা শূন্যতা মনে হচ্ছে, এই তখনই কিন্তু মানুষের ভিতরে অবিশ্বাস দানা বেঁধে উঠতেছে, এবং তখনই কিন্তু ষড়যন্ত্র আবার চারিদিক দিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে। এখানে কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে নেই, দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা তাদের মতো করে, কারণ স্বর্গচ্যুত দেবতা কিন্তু আবার স্বর্গে যেতে চায়। স্বর্গচ্যুত দেবতা মানে স্বর্গে যেতে চায় না তা না, কিন্তু স্বর্গ লাভ করতে চায়। যদিও কোনোদিনও স্বর্গচ্যুত দেবতার স্বর্গে যায় না, সে যাবে না কখনো, কিন্তু তার ষড়যন্ত্র তো থাকতে পারে। এই ষড়যন্ত্রটাকে মোকাবেলা করতে গেলে আমাদের একটা পয়েন্টে আসতে হবে। সেই পয়েন্টটা হলো যে আসুন আমরা নির্বাচন করি, নির্বাচনের পরে আমরা যে সমস্যাগুলো চাই সেই কমিটমেন্টগুলো আমাদের দেয়া আছে, আরও আমরা নির্বাচনী ম্যান্ডেটে দেবো, বিভিন্ন দল দেবে। উনি যেমন মানে ওনার তো একটা আলাদা কর্মসূচি থাকতে পারে, সেটা ওনার সমাজতান্ত্রিক মানে অর্থনীতি চাবেন, ওনার সমাজতান্ত্রিকভাবে বন্টন ব্যবস্থা চাবেন, ওনার রাষ্ট্রের সেই ধরনের একটা রূপান্তর চাবেন, লড়াই করবেন। মানে যেহেতু নির্বাচন ব্যবস্থার মধ্যে থাকবেন, বিপ্লবী ব্যবস্থার আর নির্বাচন তো মানে কাছাকাছি আসতে পারে, সেই জন্য উনি হয়তো সেই কথাগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। উনি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাবেন, উনি শ্রেণী শোষণটাকে নির্মূল করতে চাইবেন। আমরা জাতীয় স্বার্থের পক্ষে কথা বলি, আমরা দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলি, আমরা এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করব না, আমরা জাতীয় স্বার্থকে আমরা জলাঞ্জলি দেব না, এবং আমরা একটা ব্রডার একটা উদার গণতান্ত্রিক দেশ, এবং আমরাও একটা সাম্প্রদায়িকতা বিরোধী একটা বাংলাদেশ চাই, যেখানে আমরা বলা হয়েছে আমাদের 31 দফায় বলেছি যে মানে কী বলে যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, অর্থাৎ রাষ্ট্রে আমরা নাগরিক, আমরা সবাই এই রাষ্ট্রটা, আমরা এই বোধটা। সেই জন্য আমরা নির্বাচনটা ডিসেম্বরের মানে সর্বোচ্চ ডেট, তার আগেই হওয়া সম্ভব। আমার মনে হয় যে এই জায়গাটাই এসে দাঁড়াতে হবে 2-1 মাসের মধ্যে। এটি আমরা এর থেকে আর এক ধাপ বেশি এই মুহূর্তে এগোতে চাই না, আমরা শুধু এইটুকু সচেতন করে দিতে চাই যে আপনারা এই পথে হাঁটেন। হ্যাঁ, আরেকটা কথা, রাজনৈতিক দল করা খারাপ কিছু না, রাজনৈতিক দল করুক, কিন্তু এই যে মানে এটা তো সেই যে মানে সামরিক শাসকরা এসে ডিএফআইকে দিয়ে সুবিধা শিকারী, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ লোকদেরকে নিয়ে এসে ওই যে একটা রাজনৈতিক দল করে মন্ত্রী বানাবো, এমপি বানাবো, সেটা একটা প্রক্রিয়া। কিন্তু এটা তো একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার উপর প্রতিষ্ঠিত একটা সরকার। সেই সরকার এখন সরকারি লোকদেরকে কাজে লাগিয়ে এবং সেখানে সরকারি সম্পদ দিয়ে করে রাজনৈতিক দল করলে সেই দলকে বলে পাওয়ার বেস পলিটিক্যাল পার্টি। পাওয়ার বেস পলিটিক্যাল পার্টি, পাওয়ারটা বেস হলে
তার জনগণ কোথায়? জনগণ তো নাই, জনগণ তো এই পরিবর্তন চাচ্ছে না, জনগণ চায় গণতন্ত্র। সেই জন্য আমার বক্তব্য হলো যে সেটাও অনৈতিক হবে। এটা আমাদের এই কথাগুলো বলে দেওয়া, ভাবনাটাকে উস্কে দেওয়ার জন্য। এই যে আমাদের এই কথাগুলো বলা আপনার মানে 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 ইয়েতে কী বলে যে মানে একটা সমালোচনা করার জন্য, সবৈরই সমালোচনা, এটা কোনো মানে অবৈরী সমালোচনা না, ওনাকে অবৈরী শত্রুতামূলক সমালোচনা নয়, শত্রুতামূলক সমালোচনা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শত্রুতার সমালোচনা, এটা বন্ধুসুলভ সমালোচনা এটি। সো এমনিতে ধরেন অনেকেই বলেন যে এই নির্বাচন এগুলো তো রাজনীতিবিদদের বিষয়ে, তারা ক্ষমতায় যেতে চায়, সেই জন্যই এগুলো নিয়ে হইচই করছে। মানুষ তো ওইভাবে চাইছে না। মানুষ আসলে কি চায়? মানুষ কেমন আছে? সাধারণ মানুষ আর কি। সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতির মানে পরিস্থিতির পরিবর্তন হোক, মানে কোন কোন পরিস্থিতি, যেমন দ্রব্যমূল্য, যেমন মানুষের কর্মসংস্থান, যেমন মানুষের মানে ইয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন মানুষের গার্জিয়ান চায়, এখানে কোনো গার্জিয়ান নাই, এখানে রাষ্ট্রটা শূন্যতার মধ্যে চলছে, এটা শূন্যতা। কিন্তু থানায় গেলে পুলিশ কথা বলে না, মানে পুলিশ কোনো কাজ করে না, এখানে আপনার প্রশাসনটা চুপ করে থাকে। আমরা কোর্ট কাছারিতে দেখি, সেখানে মানে এই জজ সাহেবরা একটা সঠিক সিদ্ধান্ত দিতে ভয় পাচ্ছে, একটা চাপের মুখে আর আরেকজন সিদ্ধান্ত, চাপ দিচ্ছে না কেউ, কিন্তু চাপ মানে অনুভব করছে যে এইটা দিলে পরে বোধহয় আমি চাপের মধ্যে পড়বো। তার মানে তারা কিন্তু স্বাধীন না। তাহলে একটা মুক্ত স্বাধীন দেশে সমস্ত শ্রেণী পেশার মানুষ যদি এই অবস্থা আছে, একটা 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 মানে ব্যাঙ্কগুলোতে ইয়ে পাওয়া যাচ্ছে না, টাকা নাই, লোন দিতে পারছে না, ইন্ডাস্ট্রিয়াল মানে কোনো লোন তো পরের কথা, অনেকে জমাকৃত টাকাই তো জমাকৃত টাকাই উঠাতে পারছে না। তাহলে দেশের মানে এইটা হলো লাইফ ব্লাড। অর্থনীতি হচ্ছে, রাজনীতি হচ্ছে অর্থনীতির নির্যাস। আজকে দেশের যে পরিস্থিতি, কারণ যখন আপনার জাতীয় পুঁজি গড়ে উঠছে না, যখন শিল্প পুঁজি গড়ে উঠছে না, যখন আপনার মানে কৃষি ভিত্তিক দেশে কৃষি মানে উন্নয়নের দিকে যাচ্ছে না, কৃষি শিল্পের প্রাথমিক পুঁজি মানে যোগান দিচ্ছে না, ঠিক তখনই দেখা যাচ্ছে যে লুটেরা পুঁজি এবং লুটেরা পুঁজি যখন বেশি বেড়ে যাচ্ছে, তখন সেইটাই ব্যবহার করছে। যদি স্মাগলিং করে লাভ হয়, যদি মাদক ব্যবসা করে লাভ হয়, যদি চায়ের চামড়ার গুঁড়ো বা সিমেন্টে বালু মিশে লাভ হয়, যদি নারী পাচার, শিশু পাচার করে লাভ হয়, সেটাই করবে এই জাতীয় মানে দুর্বৃত্ত ব্যবসায়ীরা। তারা ব্যাংকটা লুট করে নিয়ে, আপনি চিন্তা করতে পারেন যে একটা গ্রুপ, সে মানে একটা ব্যাংক থেকে, একটা গ্রুপ অফ ব্যাংক থেকে ইসলাম ব্যাংকগুলোতে 95,000 কোটি টাকা সে নিয়ে গেছে, আরও উন্নত আছে। আরেকটা গ্রুপ 65,000 কোটি টাকা আছে। তাহলে কীভাবে জনগণের টাকাগুলো নিয়ে তারা চলে গেল, এবং শেষ পর্যন্ত লুট করতে করতে সেই আপনার বাংলাদেশ ব্যাংকের ভোট থেকে মানে শোনা আছে ওখানে, ওটাও লুট করো, সেটাও করলো। সমস্ত বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে, যা প্রয়োজন ছিল না, ঢাকা শহরে এখনই ওই যে মেট্রো রেলের মানে প্রয়োজন ছিল না, মানে রাস্তাগুলো বড় করে সেখানে তুমি রেল লাইন পারলেই করো, কিন্তু সেখানে করো, সেটা না করে আজকে যেখানে আপনার মানে 20,000 কোটি টাকার কাজ হবে, সেখানে 90,000 কোটি টাকাই করেছে। ঠিক সমস্ত প্রজেক্টগুলো। তো এইভাবে রাষ্ট্রকে লুটপাট করে ধ্বংস করে শিক্ষা ব্যবস্থা কীভাবে ধ্বংস করলো? লেখাপড়া মানে পরীক্ষা দিক আর না দিক, তুমি পাস করে দেবা, 95% জিপিএ দিতে হবে, পাস করে দিতে হবে, এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এবং ওই লুটেরা পুঁজি যখন বেশি হয়ে গেছে, তখন মানে শিল্পপুঁজি নাই, কর্মসংস্থান নাই, তখন মানুষ মাদকাসক্ত হয়েছে, তখন মানুষ মানে দুর্বৃত্তায়ন হয়ে গেছে। আজকে এখন আমার তো ভয় হচ্ছে যে আগামী দিনে রাজনীতিও এই দুর্বৃত্তদের হাতে চলে না যায়। ভদ্রলোকরা কিন্তু এখন খুব মানে কোণঠাসা হয়ে পড়তেছে, যাতে চিন্তাশীল ভদ্রলোক তারা কোণঠাসা, এখন এই বাটপাট লুটেরা, হ্যাঁ, তারাই এখন রাজনীতিতে একটা শক্তি হিসেবে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, এটা বেশি দিন থাকবে না, কারণ হচ্ছে যে মানে যুগের দাবি হচ্ছে পৃথিবী পাল্টে যাবে। আজকে বাংলাদেশ যেটা আপনি দেখছেন, এই বাংলাদেশ থাকবে না, আমরাও তো থাকবো না, আপনারা থাকবেন, আপনার ইয়াংম্যান, কিন্তু দেখবেন যে এই আপনি না থাকলে আপনার ছেলে থাকবে, মেয়ে থাকবে, আর থাকবে, হ্যাঁ, কিন্তু দেখবেন যে এই বাংলাদেশ পাল্টে যাবে। এই বাংলাদেশ আমি ভবিষ্যৎবাণী করে গেলাম। আমি এখানে বসে একদিন বলে গেছিলাম যে 180 দিন অথবা 6 মাসের মধ্যে হাসিনার পতন হবে। পতন হয়েছিল, কিন্তু আজকে বলে যাচ্ছি এই বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও বড় কিছু হবে, কারণ এটা কৃষিভিত্তিক দেশ। সিঙ্গাপুরে তো অন্য কিছু নাই। এই বাংলাদেশ জাপান থেকে বড় হবে, শুধু সঠিক নেতৃত্বটা দরকার, এবং সেই নেতৃত্ব বেরিয়ে আসবেন। মিস্টার সাইফুল হক, কয়েকটা বিষয়, প্রথম আমি 3-4টা বিষয় একটা মনোযোগ দিই।
আমি একটু ছাত্রদের ব্যাপারটা একটু কথা বলি আগে, তারপর অন্য বিষয়। আমি আবার ছাত্রদের যখন বলেন তো সেখানে আমার একটা প্রবল আপত্তি আছে। আমি জানি না, সামগ্রিকভাবে ছাত্ররা তো একসঙ্গে নেই, আচ্ছা, সম্ভাবনা থাকা। আমি আপনার সাথে একমত এ ব্যাপারে। বাস্তবে তো 5ই আগস্টের পরে, এই আগস্টের পরে প্রত্যেকে যার যার দলে ক্লাসরুমে ফেরত গেছে, শিবিরে, দলে যার যার শিবিরে চলে রাজনৈতিক গেছে। জায়গাটা তারা ফিরে আবার অনেকে রাজনীতির সঙ্গে নেইও। অনেকে রাজনীতির সাথে নেই, এবং আমাদের তো নারীরা তো বেশিরভাগটাই নাই। অনেকে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা ফিরে গেছেন। তারা যদি সংখ্যার দিক থেকে কত শতাংশ আছেন এখন, সেটা একটা খুবই বলতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা অনুসন্ধানের বিষয় দাঁড়াবে। সত্যি সত্যি কারা এখন আছেন, এবং তার সংখ্যাটা অনেক কম হবে। এটা আনুপাতিক দিক থেকে আমি যা দেখছি। অর্থাৎ ছাত্রদের নাম করে কথাটা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু আন্দোলনে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, একটা ব্র্যান্ড হয়েছে, এটাকে সামনে রেখেই মূলত যদি জায়গাটা বলি, আমার যেটা দল করার ক্ষেত্রে তো নিশ্চয়ই কারো কোনো আপত্তি নেই। প্রশ্নটা এসছে দুটো ক্ষেত্রে। প্রশ্ন এসছে যে আপনি এখানে সরকারে আছেন, আবার সরকারের থেকে আপনি দল করবার একটা উদ্যোগ নিয়েছেন। এই সুযোগটা কি সমাজের অন্যান্য অংশ কি পাচ্ছে? যারা নতুন দল করতে চান বা রাজনৈতিক দলগুলো, তারা কি এই রাষ্ট্রীয় যে মদদ, ফাইন্যান্সিয়াল, ইকোনমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা বাদবাকি যা যা আছে, এরকম কোনো সমর্থন, মদত কি সহযোগিতা অন্যরা পাচ্ছে না? তার মানে আপনি একটা ডাবল স্ট্যান্ডার্ড আপনি একটা সেট করছেন। কেউ যদি বা যে কোনো নামে যদি দল করতে চাই, আমাদের এখানে গণতান্ত্রিক সমাজে বলা হচ্ছে আমরা একটা বহুত্ববাদী সমাজে দল করবেন। গত পরশু দিন একটা দেখলাম একটা দল আবার একটা ডেভেলপমেন্ট পার্টি নামে আবার একটা দল আবার সামনে এসছে। তো এই ক্ষেত্রে তো এরকম আরও অনেক দল সেখানে আসতে পারে। কিন্তু এখানে যেটা দাঁড়াচ্ছে যে এরকম একটা মানে আনুকূল্য নিয়ে যদি আপনি করতে চান, সম্ভাবনাটা আপনার যেটুকু সম্ভাবনা ছিল তুমি তারা অনেকখানি হোঁচট খেয়েছে। তাদের শব্দ, বাক্য, ভাষা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজে জনগণের বিভিন্ন অংশকে ইতিমধ্যেই তো তারা কিন্তু হিউমিলিয়েট করেছেন, অনেকখানি তারা কিন্তু আইসোলেট করেছেন, এবং মানুষ তাদেরকে যে প্রচণ্ড, আমরাও আপনি দেখেছেন এটি জাতীয় দৈনিক একজন উপদেষ্টা এবং যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তার একটা বক্তব্য সাক্ষাৎকার ছাপা হচ্ছে যেখানে তিনি বলছেন যে আগে শত্রু ছিল একটা, এখন চতুর্মুখী শত্রু। এখন তার মানে সবাইকে যদি আপনি শত্রু যদি জ্ঞান করতে থাকেন, তার মানে কি আপনি সঠিক আর বাকিদেরকে আপনি শত্রুর কাতারে ঠেলে দিচ্ছেন। অ্যাপ্রোচটা ভুল অ্যাপ্রোচ। আপনার সাথে আমি ভাই ভিন্নমত করছি, আপনি আমার শত্রু নন, আপনি বড়জোর আমার একটা, আপনি বড়জোর বলা যেতে পারে আপনি আমার মানে এক ধরনের প্রতিপক্ষ। তার প্রতিপক্ষর শত্রু কিন্তু এক বিষয় না। আমি ঘরের মধ্যেও একজন ঘরে 5 জন সদস্য হলে তারা কিন্তু 5টা দল তারা করতে পারেন। দিন শেষে আবার তারা এক ঘরে থাকছেন। আবার ডেমোক্রেটিক কালচারে আপনি কি সমালোচনাকে বন্ধু হিসেবে, যে সমালোচককে বন্ধু হিসেবে, আপনার প্রফেসর রেহমান সোবহানের বই আছে আমার সমালোচক আমার বন্ধু। রাইট। এই ব্যাপারে উ চিয়াং এর খুব বিখ্যাত আছে, যে খুব বিখ্যাত কথা, উনি একটা খুব অসাধারণ উদাহরণ বললেন। ডাক্তার যখন আপনাকে গালি দেয় তখন কোনো রোগী কিন্তু ডাক্তারে কিন্তু সমালোচনা করে না, মনে করে যে আমার ভালোর জন্য, আমাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আমার সমালোচনা করছে। তার মানে সমালোচনা যদি আপনার এই জায়গা থেকে হয়, এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যেটা হচ্ছে এভাবে করতে যে এই নতুন দলের যে সম্ভাবনা, এটা শুরুতে এটা কিন্তু হোঁচট খাচ্ছে। শুরুতেই এটা কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তির জায়গাটা তৈরি করছে। তাহলে কি এটা কি আগের, যেহেতু আমরা আগের 1/11-এর সময় এরকম অনেকগুলো দলের চেষ্টা হয়েছে, এবার 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনের আগেও আমরা দেখেছি অনেকগুলো দল রাতারাতি, যেটাকে আপনারা গণমাধ্যম কিংস পার্টি হিসেবে আপনারা আখ্যা দিয়েছেন, এরকম একটা ট্যাগ, এরকম একটা যদি তারা যদি এরকম একটা যদি স্টিগমা যদি পেয়ে যান শুরুতেই, তাহলে তাদের যেটুকু সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গাটা কিন্তু নষ্ট হওয়ার জায়গাটা থাকে। আমার উদ্বেগের জায়গাটা এইখানে। আমি মনে করি বরঞ্চ তরুণদের একটা রাজনীতিতে আসার একটা অসাধারণ একটা সুযোগ। মানে আপনি কি বিদ্যাশিক্ষা বাদ দিয়ে আপনি কি স্কুল বিশ্ববিদ্যালয় ছেড়ে এসে তার মানে আপনি কি এই দলে কি আপনি কি নাম লেখাবেন? আরটা খুব আমাকে জলিল ভাই আমাকে বলতে বাধ্য হচ্ছে, করোনার পর থেকে বাংলাদেশে বাস্তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার শিক্ষা ব্যবস্থা। এখানে এই গত 5-6 বছরের এটার যে অভিজ্ঞতা এখনই বোঝা যাবে না, 5 বছর 10 বছর পরে বোঝা যাবে। এই তরুণরা, ছাত্ররা পরে তারা যখন বিভিন্ন কর্মজীবনে আসবেন, পেশা জীবনে আসবেন,
আমরা কিন্তু একটা বিদ্যা শিক্ষাহীন প্রায় একটা বিশাল একটা কিন্তু প্রজন্ম গড়ে উঠছে। এটা একটা ভয়ের জায়গাটা আছে। তো আপনি সেই জায়গাটা, এবং মনে হচ্ছে যে আগে যেমন মানে, তো আমি বলছি এগুলোকে বিবেচনার মধ্যে রেখে যদি না করা যায়, এবং আপনি যদি একটা কল্পনার শত্রুকে যদি আপনি বিবেচনা করেন, যদি আপনি রাজনৈতিক বন্ধুকে বা প্রতিপক্ষকে যদি শত্রু বিবেচনা করেন, তাহলে কিন্তু আমরা অভ্যুত্থানে যে অর্জনটা করতে চাইলাম সে অর্জনটা কিন্তু হবে না। যেমন ধরুন, এটা হলো বুশের যে ডক্ট্রিন ছিল তার ওয়ার অন টেররে, আপনি যদি আমার বন্ধু না হন তাহলে আপনি আমার শত্রু। পৃথিবীতে সাদা কালোর মাঝখানে 5000টা কালারের শেড, 5000টা শেড আছে, মানে সাদা কালার মাঝখানেও আর 5000টা বিভিন্ন রঙের ছোঁয়া আছে। এটার জন্য শুধু সাদা কালোদের দেখবার কোনো সুযোগ নেই। আপনি বলছেন যে আমরা একটা ইনক্লুসিভ সমাজ করব, আমরা একটা বহুত্ববাদী সমাজ করব, তার অর্থ কী? তার মানে ইউ শুড হ্যাভ দ্য পেশেন্স, ইউ শুড হ্যাভ দ্য টলারেন্স। আপনি ভিন্ন মত, ভিন্ন আইডিয়া, ভিন্ন জায়গা থেকে কথা বলবে, আলোচনা করবে, সমালোচনা হবে। গত 6 মাসে ধরুন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ক্ষমতাকে ব্যবহার করে অনেকগুলো কাজ হয়েছে। আমার গণমাধ্যম, আমরা বলছি এখন স্বাধীন, সত্যি সত্যি গণমাধ্যম কি মুক্তভাবে কি গণমাধ্যমে এখন লিখতে পারছেন? আপনি গণমাধ্যমে বহু বছর ধরে আপনি যুক্ত আছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, গণমাধ্যম যেসব কথাগুলো লেখা উচিত, যেসব তথ্য আকারে আছে, অনেকগুলো পাবলিক স্ফেয়ারে বড় আলোচনায় আছে, প্রতিদিন আমরা ইউটিউবে দেখি, সামাজিক গণমাধ্যমে দেখি, ফ্যাক্টস হিসাবে দেখি, গণমাধ্যম কি সেগুলোকে সামনে আনতে পারছে না। এক ধরনের সেলফ সেন্সরশিপ সেখানে কাজ করছে, দায়বোধের জায়গাটা কাজ করছে। এটাকে আমরা কিন্তু সহ্য করছি কেন? একটা ভালো দিনের জন্য, ভালো সময়ের জন্য। সরকারকে আমরা কিন্তু বিব্রতটা করতে চাই না। সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে অতিরিক্ত, খুব বিখ্যাত দার্শনিক বলছিলেন, যা কিছু অতিরিক্ত সেটাই বিষ আর কি। স্নেহ বলি, প্রেম বলি, ভালোবাসা বলি, যা কিছু বাড়তি বা খাবার বলি, যা কিছু বাড়তি সেটা কিন্তু পয়জনাস, সেটা কিন্তু বিষ। ফলে আমাদের মানুষ কিন্তু অসাধারণ মানুষ, অসাধারণ ধৈর্য মানুষ কিন্তু কোনো কিছু এক্সাজারেশন, কোনো কিছু বাড়াবাড়ি মানুষ কিন্তু পছন্দ করছে না। ইতিমধ্যেই বহুভাবে মানুষ তার ইঙ্গিত দিয়েছে। আপনি একটু আগে দাদাকে যে প্রশ্ন করছেন, মানুষ কি ভালো আছে? মানুষ সত্যি, আমি তো দেখি, আমি ইতিমধ্যেই অভ্যুত্থানের পরে মিনিমাম 20-22টা জেলায় আমি গেছি, বা আরও বেশি, তো 25-26টা জেলা আমি গেছি, বা আরও এই মাসে অনেকগুলো জেলায় যাব। আমি খুব ব্যতিক্রম ছাড়া এই জাগরণের পরে তো মানুষের সেলিব্রেট করার কথা। প্রথম 1-2 দিন 3 দিন আমরা সেলিব্রেট করেছি, একটা ফ্যাসিবাদী দুঃশাসন, বুকের উপর থেকে জমানো পাথরটা কিন্তু সরেছে। এরপর থেকে কিন্তু কপালের মধ্যে বড় বড় ভাঁজ দেখা দিয়েছে। আবারও কি এই অভ্যুত্থান আবার কি ব্যাহত হতে চলেছে? কারো বাড়াবাড়ির জন্য, অতিকথনের জন্য, হঠকারিতার জন্য, এবং আমরা দেখছি তার নানা লক্ষণ আমরা দেখছি। এগুলা কিন্তু পরিহার করা দরকার। এটা আমি অন্তর্বর্তী সরকারের জন্যই বলছি, উপদেষ্টাদের ক্ষেত্রে বলছি, আমাদের ছাত্র তরুণ যারা আছেন, এমনকি এদের সাথে ঘনিষ্ঠ যে রাজনৈতিক দল যারা আছেন, আমি কিন্তু সবার ক্ষেত্রে আমি কিন্তু বলছি, মেহেরবানি করে কোনো কিছু যদি বাড়াবাড়ি করতে চান, কোনো কিছু যদি মনে করেন যে মানুষ মানে এভাবে যে পার পাওয়া যাবে, এবং হাসিনা কোনো কিছু তোয়াক্কা করেনি বলে তাকে খুব করুণভাবে তাকে বিদায় নিতে হবে, তার দম্ভ অহমিকা, সেই দম্ভ অহমিকা কিন্তু মানুষ কিন্তু তার কিন্তু উত্তর কিন্তু দিয়েছে, হয়তো একটু সময় লাগছে। সেজন্য আমি বলতে চাই, আমাদের এই অর্জন, আমাদের আলোচনা, কথাবার্তা, এজেন্ডার জন্য আমাদের অর্জন আবার যেন বিসর্জন যেন পর্যবেসিত না হয়। আমি একটু উদ্বিগ্ন সে জায়গা থেকে। ওই জন্য সরকারের প্রধান এখন ম্যান্ডেটটা কি? বাবা, প্রধান ম্যান্ডেট আপনি 8 তারিখে আপনার এগুলো জমা দেবে, আপনি মধ্য ফেব্রুয়ারি থেকে আপনি আলাপ আলোচনা শুরু করেন। নেলসন ম্যান্ডেলার মতন তিনি 150-200 বছরের শ্বেতাঙ্গদের শাসনের পরে তিনি যে একটা, আমি আপনার অনুষ্ঠানের আগের দিন একটু বলেছিলাম, তিনি যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের কথা তিনি বলেছিলেন, অপরাধীদের বিচার হবে, খুনের বিচার হবে, 16 বছরের অপরাধের বিচার হবে, কিন্তু সমগ্র জনগোষ্ঠীকে তো আবার আপনি একত্রিত করবেন, একটা ইনক্লুসিভ সমাজে তাকে আপনি একসাথে তাকে দাঁড় করাবেন। তাহলে তার জন্য প্রজ্ঞা, দূরদর্শিতা, তার জন্য একটা ডেমোক্রেটিক স্পেস আপনাকে তৈরি করা দরকার। আমি বুঝবো কীভাবে হ্যাভনটস যে মানুষটা, আমার নারীরা, ঢাকা শহরে এখন নারীরা কিন্তু সন্ধ্যার পরে চলতে ভয় পাচ্ছে, গুম, ছিনতাই কিন্তু এখন কিন্তু সারা দেশেই আছে, বেড়ে গেছে, সারা দেশে কিন্তু বেড়ে গেছে। আমিও ঘুরেছি দেশের বিভিন্ন প্রান্তে। মানুষ থানায় যাচ্ছে না, থানায় মামলা নিচ্ছে না পুলিশ, এমনকি মামলা নিয়ে পুলিশ কিন্তু তদন্তে যাচ্ছে না।
পুলিশ কোনো দায় কিন্তু পুলিশ কিন্তু নিচ্ছে না, একটা ললেসনেসের জায়গাটা কিন্তু চলছে। এগুলো থেকে সরকারের দেখা দরকার। এরকম একটা পরিস্থিতি ইনডিফিনিট পিরিয়ড কিন্তু থাকতে পারে না। সেজন্য আমরা যেটা বলেছি, এটা হতো না সরকার যদি, রাজনৈতিক দল সবার সাথে যদি খুব একটা অর্গ্যানিক এনগেজমেন্টে তারা যদি থাকতেন। নির্বাচন ধরেন সেপ্টেম্বর আর ডিসেম্বরে, এটা নিয়ে মানুষ কিন্তু প্রশ্ন তুলতো না যদি বোঝা যায় আপনার ইন্টেনশনে কোনো সমস্যা নেই, আপনার উদ্দেশ্য নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না, আপনার মতলব নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। কিন্তু আমি দেখছি যে প্রধান ব্যক্তিরা যখন ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে যান, নানা ইস্যুতে তারা যখন কথা বলেন যে এটা মানে কেউ বলেন না সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন না, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন না, এই সরকার কি সংস্কার শেষ করতে পারবেন? কোনো সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ বলবে যে না। সরকার কি করতে পারে? ভিত্তিটা তারা তৈরি করবেন, বাকি সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারা বোঝাপড়া তৈরি করবেন, পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট এটাকে তারা কন্টিনিউ করবেন। বিচারের প্রশ্ন কি? গুরুত্বপূর্ণ সংবেদনশীল যে বিচার যে আছে আমাদের আইসিটি ট্রাইব্যুনাল হচ্ছে, কয়েকটা বিচারের জায়গাটা হতো প্রাথমিক পর্যায়ে আপনি সম্পন্ন করবেন, মানুষকে এটা ভরসা দেবেন ইয়েস অন্যায় হয়েছে, হত্যাযজ্ঞ হয়েছে, তার বিচার হচ্ছে, এবং গোটা রাজনৈতিক দল এই বিচারের পক্ষে তারা আছে, মানুষও সরকারও চাচ্ছে, সবাই চাইছে আপনি বিচারের প্রাথমিক কাজটা সম্পন্ন করবেন। কিন্তু এরা যদি কেউ মনে করে যে বিচার সম্পন্ন না করা পর্যন্ত নির্বাচন নয়, এটা আবার সেই হঠকারিতার জায়গাটা। এটা করা মানে হচ্ছে যে ওই যে একইভাবে যে আপনি অপ্রয়োজনীয়ভাবে আপনি সময়টা আপনি বৃদ্ধি করতে চান, আপনি যে কোনো ছুতায় যে কোনো অজুহাতে আপনি কিন্তু ক্ষমতাকে আপনি কিন্তু প্রলম্বিত করতে চান। এই সন্দেহ যখন দানা বাঁধবে, পারসেপশন যখন গড়ে উঠবে, তখন কিন্তু সরকারের সঙ্গে দলগুলোর দূরত্বটা বাড়তে থাকবে, যেটা আমরা চাচ্ছি না। আমি যেটা এই পর্যায়ে শেষ করতে চাই, সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি, যে কথাগুলো বলছি অতি কথনটা বন্ধ করার জন্য বলছি আপনি আপনার এজেন্ডাটাকে ছোট করেন, আপনি অর্জনযোগ্য এজেন্ডা আপনি সেট করেন যেটা অ্যাচিভেবল। যেসব ব্যাপারে ব্রডলি আমাদের ঐক্যমতের জায়গা আছে, বোঝাপড়ার প্রশ্ন আছে, সমঝোতার সুযোগ আছে, আপনি অ্যাজ মিডিয়েটর হিসাবে সেখানে আপনি কথা বলবেন, আর আপনি এক জায়গায় করেন, চলেন, আমরা সামনের দিকে আমরা তাকাই এবং মনে করি প্রত্যেকে সংস্কার চান, প্রত্যেকে বিচার চান, প্রত্যেকে এবার হত্যাকাণ্ডের প্রত্যেকে আমরা দৃষ্টান্তমূলক আমরা তার অপরাধীদের আমরা সাজা আমরা দেখতে চাই, এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা একবিংশ শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র সরকারের দিকে যাত্রা শুরু করেছি, এরকম একটা যাত্রা আমরা কিন্তু দেখতে চাই। কোনো হঠকারিতা এটা যদি নষ্ট হয় তাহলে তার দায় দায়িত্ব কিন্তু প্রধানত বর্তমান অন্তর্বর্তীকালে সরকার কিন্তু গ্রহণ করতে হবে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু দায়িত্বটা কিন্তু পড়বে, এবং তার ভিতরে ছাত্র তরুণরা যারা বলা হচ্ছে তারাও কিন্তু এর মধ্যে তারাও কিন্তু আসবে। অ্যাডভোকেট তারেক চৌধুরী, ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ড না, আমি যে জায়গাটা বলছি যে আজকের এই গুরুত্বপূর্ণ যে আলোচনা, যেটা তৃতীয় মাত্রা মানে প্রথম মাত্রা ছোট্ট দুইটা কথা বলে আপনি আলোচনাটা আমাদের মাঝে দিয়েছেন। মূলত আমরা তিনজন একই চিন্তাভাবনা করছি। উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গাটা যদি দূর করতে হয় তাহলে আমাদের সমাজকে একটা প্রচণ্ড গতিশীল অবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, এবং এই গতিশীলতা যখন থেমে গেছে মানে প্রয়োজনীয় কাজের বাইরে, যেটা সাইফুল ভাই বললেন যে অতি কথন অমুক তমুক এইসবই বেশি মানে গুরুত্ব পাচ্ছে। তো গতিশীল সমাজ, গতিশীল জীবন এইটা আনতে গেলে আপনাকে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো যে একটা আলোচনার ব্যবস্থা করেন, জাতীয় একটা ঐক্যমত্যে আসতে হবে। কার বিরুদ্ধে ঐক্যমত? পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং কিসের জন্য ঐক্যমত? ঐক্যমত হলো সমাজ এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। মানুষের যে প্রত্যাশাগুলো, যেমন আপনার ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটুকু নুন, যে আপনার নজরুলের কবিতা আছে। আবার অন্যদিকে যে যদি মানুষ চায়টা কি, মানুষ গণতন্ত্র চায়, মানুষ ভাত চায়, কাজ চায়, গণতন্ত্র চায়। এই হলো মানুষের ভাত, কাজ, গণতন্ত্র। ভাতের ক্ষেত্রে যদি মানুষ তার ক্রয় ক্ষমতা না থাকে, সে যদি কর্মসংস্থান না থাকে, তাহলে সে ভাত পাবে না। পরিস্থিতি সেখানে দাঁড়িয়েছে। বাজারের কোনো নিয়ন্ত্রণ নাই, তাহলে আবার সেই বাজার সিন্ডিকেটগুলো কিন্তু আবার বাজারগুলো দখল করে ফেলেছে। এখানে আপনার বিদ্যুৎ, গ্রামাঞ্চলে এই বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎ নাই, তাকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের মানে
ব্যবস্থা করা যাচ্ছে না, এখানে ঘাটতি রয়ে গেছে। তো এই টোটাল মিলে মানুষের ভিতরে যে প্রত্যাশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা একটু হুচট খেয়ে গেছে, যে মানুষ দ্রুতের পরিবর্তন চাচ্ছে, যে পরিবর্তন করে আমাদের যে অর্জন, একটা দিকে ঠিক যে তার বুকের উপর থেকে সেই জগদ্দল পাথরটা সরে গেছে, মানুষ এখন অনেকটা মুক্ত স্বাধীন, কিন্তু সেই মানুষ তো সচেতন মানুষগুলো, এর বাইরে যে ব্যাপক সাধারণ মানুষ, গ্রাম অঞ্চলের শ্রমিক কৃষক সাধারণ মানুষ, তারা তো সেই শ্রমজীবী মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, তারা তো আপনার তাদের জীবন জীবিকার পরিবর্তনটা চাচ্ছে। এবং যেমন পরপরই আমরা দেখলাম অসংখ্য মানুষ চলে এসছে যে দাদা এই সময় আমার ছেলেটা একটা চাকরি দিয়ে দেন, একটা কাজ করে দেন, আপনি কোনো জায়গায় বললেই হবে, নানান রকম। তারা বলছে এতদিন আমার কিছু হয়নি, এখন হবে না কেন? আমরা কিন্তু বুঝতে পারছি না। আমি যে হবে, নির্বাচনটা হোক, নির্বাচনের পরে এগুলো মানে দেখা যাবে। মানুষ অধৈর্য হয়ে পড়ছে। এইটা কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এইটা তাকে অনুধাবন করতে হবে, এবং তার রেমেডিটা হচ্ছে একটাই জায়গা, সেটা হলো যে একটা নির্বাচনী প্রক্রিয়া শুরু হোক। যেমন ধরেন লোকাল গভর্নমেন্টে সব জায়গা ফাঁকা, আপনার সিটি কর্পোরেশনে মেয়ররা নাই, কে মশা মারবে, কে আপনার ওই মানে কয়দিন পরে বৃষ্টি হবে, জলবদ্ধতা হবে, সে জলবদ্ধতা ঠেকাবে, হ্যাঁ, কার কাছে যে সে একটা সার্টিফিকেট নেবে, কেউ তো নাই। আপনার পৌরসভা মেয়ররা নাই, যারা কাজ করে বসে তারা বিল পাচ্ছে না, নতুন করে কোনো মানে ওয়ার্ক অর্ডার দিতে পারছে না। তাহলে এই যে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে, পরীক্ষার মানে বই দরকার ছাত্রদের, মানে প্রয়োজনীয় বই পাচ্ছে না, সাপ্লাই দিতে পারছে না, শিক্ষকরা নাই, বিভিন্ন জায়গায় তারা এক ধরনের প্যাটার্নে ছিল, সেই প্যাটার্ন তো পাল্টে গেছে। তাহলে আমার বক্তব্য হলো যে অতি দ্রুত এই ব্যবস্থাগুলো করতে গেলে একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং নির্বাচিত সরকারই পারবে দেশটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্যে। এইটাই, সে যারাই ক্ষমতা আসুক। আর আমি তো মনে করি যে আমরা যে দীর্ঘদিন যে জোট নিয়ে আমরা, অনেকে বলে যে রাজনীতিবিদরা অতীতে অনেক অঙ্গীকার করেছে, অঙ্গীকার রক্ষা করেনি, আপনারা যে করবেন এবার তার বিশ্বাস কি? আমরা যে করব তার কারণ হচ্ছে যে আমরা তো মানে জনগণ বিশ্বাস করে যে আমরা করব, এই বিশ্বাসের জায়গাটা বলছেন যে জনগণ বিশ্বাস করে না, না করে মানে 16 বছর যাবৎ তো অন্যায় অত্যাচার পরেও একটা মানুষ কিন্তু আমাদের দল ছেড়ে যায়নি, বা আমাদের জোট ছেড়ে যায়নি। এবং আমাদের দলে যারা আছে, মানে আমাদের এই জোটের হয়তো বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক শক্তি বা গণভিত্তি অত ব্যাপক না, কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের সাথে আছে বা আমরা তাদের সাথে আছি, এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম রাজনৈতিক গুরুত্ব। এই যে নাগরিক ঐক্য আছে, মাহমুদুর রহমান মান্নার, ওই যে সাকিরা আছে, জাতীয় পার্টি মোস্তফা জামাল হায়দার সাহেবরা আছেন, তারপরে এখানে ওই যে এনসিসি ন্যাশনাল মানে ডক্টর ফরিদুজ্জামান ফরদের দল, এরা আছে। তো এই যে সব মিলে যে আমাদের যে জোটটা আছে, একটা অপরিসীম গুরুত্বের জায়গা আছে, এবং একে খাটো করে কেউ দেখছে না। কিন্তু আমাদের বাইরেও যারা আছে তাদের সাথে আমাদের মানে একই ধরনের সুর রাখি। যেমন আপনার ওই যে বাসদ, তারপরে বাসদ মার্ক্সবাদী, তারপর আপনার সিপিবি, তারাও কিন্তু এই সরকারের বিরুদ্ধে তারা আগাগোড়াই তারা কথা বলে যাচ্ছেন, তারা তাদের সীমিত স্বার্থ নিয়ে তারা লড়াই করছেন, তারাও করছেন। এবং মানে আমাদের সাথে মানে আমাদের জোটের বাইরে জামাতে ইসলাম, তারাও দীর্ঘদিন যাবৎ কিন্তু লড়াই সংগ্রামী সরকারের বিরুদ্ধে করে আসছেন। আগে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মত পার্থক্য থাকতে হবে। রাজনৈতিক দল হিসেবে যখন আমরা নির্বাচনে যাব, যদি কেউ মনে করে যে আমাদের জোটের সাথে থাকা সম্ভব না, আমরা আলাদা করব, করুক, অসুবিধা নেই। কেউ যদি মনে করে যে জোটটাকে আরও আমরা প্রলম্বিত করব, সেটা আমরা করতে পারি। এমনকি ওই যে নতুন যে দল হচ্ছে, তারা যদি মনে করে যে আমরা এই জোটের সাথে আমরা একত্রিত হব, তাও করা যেতে পারে, তারাও আমাদের সাথে ঐক্যফ্রন্টে আসতে পারেন। অতএব কোনো এখানে কোনো সীমাবদ্ধতা নাই। একটাই জায়গা হলো যে আমাদের জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এবং নানামুখী ষড়যন্ত্রকে মানে মোকাবেলা করার জন্যে একটা নির্বাচন দরকার। আর নির্বাচনে আমরা যে কমিটমেন্টগুলো সেটা পূরণ করবো কিনা, we are in duty bound to solve all those problems because it is a political party. দীর্ঘদিন যাবৎ আমরা এই দেশে রাজনীতি করে আসছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে, দেশের কাছে, দেশের স্বাধীনতার কাছে। কারণ দেশ চায় স্বাধীনতা এবং জনগণ চায় বিপ্লব, সেই বিপ্লবী পরিবর্তন। আমরা তার বাইরে আমরা যেতে পারবো না। কি বলেন? ধন্যবাদ মিস্টার সাইফুল্লাহ। খুব ছোট্ট করে ক্লোজিং রিমার্কস। দু তিনটা কথা একটু উল্লেখ করি। প্রথমত সংস্কার ব্যাপারে একটা কথা একটু উত্থাপন, আপনি নিশ্চয়ই একমত হবেন। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে,
শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি এবং না শিক্ষা নিয়ে হয়নি, অর্থনীতি নিয়েও হয়নি। আচ্ছা অর্থনীতি, আমি সে কথাটা বলছি, শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি। মানে ওনারা এই আগুনে হাত দিতে চাননি। এর সঙ্গে ইডিওলজির প্রশ্ন, রাজনীতির প্রশ্ন যুক্ত আছে। ওনারা, যেটা আমি শুনেছি বা আমার সাথে কিছু কথা হয়েছিল দুই একজনের, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের জন্য ওনারা এটাকে রেখে দিয়েছেন। মনে করি এটা একটা ভালো হয়তো একটা উদ্যোগ হয়তো বা নিয়েছেন। গুরুত্বপূর্ণ যেটা আপনি উল্লেখ করলেন, আমি ওই কথাটা চাচ্ছিলাম। পুরো আন্দোলনটা হলো বৈষম্য বিরুদ্ধে। তো বৈষম্যের প্রধান জায়গাটাকে একটা অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, ধর্মীয় বৈষম্য, এমনকি জাতিগত বৈষম্য আছে, অন্যান্য বৈষম্য তো আছেই। বৈষম্য বিলোপের ব্যাপারে কিন্তু কোনো কমিশন কিন্তু গঠন করা হয়নি। 53-54 বছর যদি কিছু ব্যতিক্রম বাদও দিই, বিশেষ যদি গত 16 বছরের কথা বলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন দেশটাকে যারা লুটের বাজারে পরিণত করেছে এবং যেটা পুরো অর্থনীতিটা দুর্বৃত্তায়িত অর্থনীতি অথবা দুর্বৃত্তদের অর্থনীতি, যেখানে মাফিয়া, সিন্ডিকেট, দুর্বৃত্ত, যাদেরকে আমরা খুব ভালো করে এদেরকে আমরা বাই নেম চিনি, আমরা এদের ঠিকুজি মোটামুটি সবার জানা। দেখবেন গত 6 মাসে তাদের ব্যাপারে কিন্তু ব্যতিক্রম ছাড়া দুই একটা লোক দেখানো, একটু আয়কর, এটা ওটার বাইরে এই দুর্বৃত্তদের ব্যাপারে কিন্তু কার্যকর কোনো উদ্যোগ কিন্তু নেওয়া যায়নি। এক, অর্থনীতিকে যারা নিয়ন্ত্রণ করছেন, যারা পুরো দেশটাকে যারা প্রায় খালি করে ফেলেছেন। আমি প্রায় আমাদের ব্যাংকের লুটের টাকা ওড়ে হলো বিদেশি জুয়ার বাজারে। বাংলাদেশ ব্যাংকের টাকা পাওয়া গেল ফিলিপিনের জুয়ার বাজারে। টাকা যখন উঠছে তখন জানা গেল যে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকাটা কিন্তু কিভাবে ওখানে গেছে। তার মানে আমি কথাটা কেন বললাম, যেটা দাদা একটু বলছিলেন, উনি ওনার পুরনো রাজনীতির উত্তরাধিকার থেকে, যে আসলে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হচ্ছে রাজনীতি। যদি দুর্বৃত্তরা যদি অর্থনীতি নিয়ন্ত্রণ করে বা দুর্বৃত্তের অর্থনীতি যদি চলতে থাকে, উপরসে আপনি যেসব রাজনৈতিক সংস্কার, এগুলো আসলে টেকসই হবে না। যদি আপনি এরকম পাকিস্তানি জমানার মতন, এখন তো প্রায় এক সমাজে দুই অর্থনীতি, প্রায় দু ধরনের সমাজ এখন কায়েম হয়েছে এবং বাস্তবে একটা পুরোপুরি মাফিয়া দুর্বৃত্তরা, তারা পুরো 16-17 কোটি মানুষকে একভাবে তারা কিন্তু জিম্মি করে ফেলেছে। আমরা আশা করেছিলাম যেহেতু ওই সরকারের তাদের বিশেষ কোনো রাজনৈতিক পক্ষপাত নাই, কোনো দুর্বৃত্তদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকার কোনো প্রশ্ন নেই, তারা এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। দুর্ভাগ্যজনকভাবে এ ব্যাপারে আমরাও কিন্তু দৃশ্যমান কার্যকর কোনো উদ্যোগ দেখিনি। এই জন্য চাইব যে সংস্কার কমিশন তারা যেগুলো করেছেন ভালো উদ্যোগ, কিন্তু বৈষম্য বিলোপ যদি করা না যায়, দুর্বৃত্ত গোটা অর্থনীতি যদি একটা রূপান্তর আপনি করতে না পারেন, আখেরে সংস্কার টেকসই হবে না। আমি শেষ কথা যেটা বলতে চাই, আমাদের জন্য অসাধারণ একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা কাজে লাগাতে পারবো কিনা, এটা সকল অংশের দায়িত্বশীল আচরণের উপরে এটা এটা কিন্তু নির্ভর করবে। সেখানে বিশেষ করে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তাদের প্রজ্ঞা, তাদের উইজডম, তাদের দূরদর্শিতা, সবাইকে এনগেজ করে তারা যদি সংস্কার বলি, আমরা যদি আলোচনায় আসতে পারি এবং আলাপ আলোচনা করি, আপনি কত দ্রুত আপনি যে দেশের মানুষ গণতন্ত্রকে মনে করে একদিনের রাজা, ভোটকে মনে করে তার গণতন্ত্র, যে দেশের ইলেকশন উৎসব মনে করে, আপনি সেই উৎসবের জায়গাটার মধ্য দিয়ে যদি আপনি আসতে পারেন। আর একটা কথা বললেন, এটাই একমাত্র আন্দোলন 16 বছরে যে আন্দোলন এবার বলা হয়েছে, আমরা সরকারও পরিবর্তন চাই, শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। পলিটিক্যাল পার্টিগুলো যদি না করে, তারা বিট্রেয়ার হিসাবে জনগণের সামনে তারা কিন্তু চিত্রিত হবেন। পলিটিক্যাল পার্টিগুলো এরকম ঝুঁকি নেবার কোনো সুযোগ নেই। আমি শেষ করতে আমি আশাবাদী মানুষ, অনেক ডালপালা থাকবে, এর মধ্য দিয়ে আপনাকে পথ চলতে হবে। সরকার সবাইকে নিয়ে গণতন্ত্র উত্তরণের এই পথটা মসৃণ হবে। আমরা সব কিছুর পরে এবছরের মধ্যেই নির্বাচিত সংসদ, নির্বাচিত জনপ্রতিনিধিরা বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবেন, এটা আমরা দেখতে চাইব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাইফুল্লাহ হক, মিস্টার তাহের চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা দেওয়ার জন্য। দর্শক, দুজন রাজনীতি কথা বলছিলেন এবং দুজনেই ঐকমত্য পোষণ করেছেন যে রাজনীতিবিদরা আর জনগণের কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হতে চায় না এবং হতে চাইবেও না। এবং শেখ হাসিনা তার সরকারের, তার দলের পরিণতি থেকে এই শিক্ষাটা অন্তত তাদের এবার হয়েছে। এবং অনেক চাওয়ার আগে কিছু অবজারভেশনও তারা রেখেছেন, যেমন অর্জন যেন বিসর্জনে পরিণত না হয়। সুযোগ এসছে, সুযোগটা আমরা কাজে লাগাতে চাই, সে কথা ওনারা বলেছেন। কিন্তু এই যে বিসর্জনে যাবার একটা আশঙ্কাও কিন্তু তৈরি হয়েছে এবং অনেক অতিরিক্ত বিষয়
বাড়াবাড়ি লক্ষণীয়, যেটাকে আমার একজন অতিথি বলছিলেন যে এটা এক ধরনের বিষ, এবং তার থেকে পরিত্রাণের উপায় কী, এবং সরকারে থাকা কিছু অংশ, সরকারের বাইরের কিছু অংশ নানাভাবে দেশটাকে যেদিকে নিয়ে যাবার চেষ্টা করছে, সেটা কোনো অবস্থাতেই কাম্য নয় এবং হতেও দেওয়া যাবে না। এবং ওনারা বলছেন যে সবাই মিলে সেটা হতেও দেবেন না। সবারই একটা চাওয়া, সংস্কার দরকার, কিন্তু একই সঙ্গে দরকার হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এবং তার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন অনুষ্ঠান করা। এবং ওনারা মনে করেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা মোটেই দুঃসাধ্য কিছু নয়, বরং হিসেব করে দেখিয়েছেন যে কিভাবে সেটা সম্ভব। এবং ওনারা মনে করেন যে অঙ্গীকারগুলো ওনাদের আছে, সরকার কিছু কমিশন করেছে, কিছু কমিশন করেনি, করতে পারলে ভালো হতো। এই জায়গাগুলোতে একটা ঐকমত্য প্রতিষ্ঠার কাজ যদি সরকার করতে পারে, সেটাই হবে সরকারের জন্য সবচেয়ে উত্তম কাজ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।